দাদু, আপনাদের সেই চোখের হাসপাতালে কি হলো? কবে খুলবে? চেষ্টা তো করছি হরিদা, কিন্তু কাউকে বোঝাতে পারছি না যে এতে সকলেরই উপকার। বড় বউ পর্যন্ত দরজায় দরজায় ঘুরে সকলকে বোঝাচ্ছে। বুঝতো আমার মতো অবস্থা পড়লে সবাই বুঝতো। তবে বড় বউ যখন কাজে নেমেছে তখন চোখের হাসপাতাল নিশ্চয়ই হবে। আর আমার অন্ধ ছেলেটা চোখ ফিরে পাবে। তুমি ভাবতে পারো হরিদা, আমাদের দেশে যত লোক মারা যায় তার 1% যদি তাদের চোখ দান করে যেত, তাহলে কত অন্ধ মানুষ এই পৃথিবীর আলো দেখতে পেত। দাদু, তোমাদের হাসপাতাল খুললে পারে সবার আগে আমি গিয়ে নাম লেখাবো। হ্যাঁ দাদু, তারপর আমি মরে গেলে আমার চোখ দিয়ে আমার অন্ধ ছেলেটা আবার দৃষ্টি ফিরে পাবে, সে আবার দেখতে পাবে। কি করে খেলবো? আমি তো তোদের মতো দেখতে পাই না। এখানে কোথায় চোখের হাসপাতাল হচ্ছে? সেটা হলে তোর চোখ ভালো হয়ে যাবে। কি করে হবে? বাবা বলেছে একজনের চোখ ভালো করতে গেলে আরেকজনকে চোখ দান করতে হয়। বিমল কাকু বাবাকে বলছিলেন চোখের হাসপাতাল হবে, হয়তো সেখানে কেউ আসবেই না। না আসে না আসুক, আমরা কিন্তু সেদিন সবাই যাব। তোকেও কি রমেশ দা, কখন এলি? এই যে অমল। কোনো খবর না দিয়ে? আরে অনেকক্ষণ আগে শুনলাম তোরা হাসপাতালের উদ্বোধন করতে গিয়েছিলি। আর এও শুনে তুই এখানে বসে আছিস? আমাদের এখানে না বিরাট ঝড় বয়ে গেল। আজ ভীষণ ভালো লাগছে। ঝড় তো আমার ভেতরেও কম বইছে না রে। মানে? দুটো কারণ। প্রথম, আমি ল পাস করেছি, প্র্যাকটিস করার স্কোপও পেয়ে গেছি। অবশ্য উর্মির বাবাই সব ব্যবস্থা করে দিলেন। উর্মি? হ্যাঁ, ঝড়ের দ্বিতীয় কারণ। ও তাই বল। তাহলে দেরি কেন? ঝুলে পড়। ঝুলতে পারি, কিন্তু ছোট ভাই তোকে একটা উমেদারি করতে হবে। কিরকম? আমার হয়ে তোকে বৌদির কাছে কথাটা পারতে হবে, প্লিজ। ভালোই হবে, কি বলো? আমার তো খুব সুবিধে। আর একটা বউ এলে সংসারের কিছুটা দায়িত্ব দিয়ে আমি তোমার অনেক কাজে লাগতে পারবো। হ্যাঁ, কিন্তু কমল তো কলকাতাতেই প্র্যাকটিস করবে। তাতে কি হয়েছে? বউ এখানে থাকবে, কমল মাঝে মাঝে আসবে। মনি, পৃথিবীটা যদি তোমার মতো সহজ সরল হতো তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। আরে এতে সমস্যার কি আছে? কমল যখন নিজে থেকে মেয়ে পছন্দ করেছে তখন দেরি না করে বিয়েটা দিয়ে দে। তবে হ্যাঁ, রসগোল্লার সাইজটা দিনের পর দিন ছোট হয়ে যাচ্ছে, একটু লক্ষ্য রেখো। তবে বিয়ের সব ব্যবস্থা অমল আর কমলকেই করতে হবে, কারণ ওর তো কোনো সময়ই নেই। করবে? কারোর জন্য কিছু আটকায় কি? এই যে তোর মায়ের হাতে ইলিশ মাছের পাতুরি, চিংড়ি মাছের যে বাড়ি চচ্চড়ি কবে খেয়েছি, এখন মুখে লেগে আছে। সে তো ড্যাং ড্যাং করে চলে গেল। খাওয়া আটকাচ্ছে কি? মামু, হ্যাঁ, আরো দুটো রসগোল্লা দি। দুটো কিরে? গোটা হাঁড়িটা রাখ। রাখবো? হ্যাঁ। আচ্ছা মামু, এই এত অল্পতে আপনার পেট ভরে? পেট কি আর ভরে রে বাবা? খেতে খেতে চোয়াল ব্যথা হয়ে যায়, তাই উঠে পড়ি। উর্মি, বিয়ের পর তো অনেক দিন হয়ে গেল। কয়েকদিনের মধ্যে আমার একটা বড় ছুটি পাচ্ছি। চলো না এবারে গ্রামের বাড়িতে গিয়ে কয়েকটা দিন বেশ মজা করে কাটিয়ে আসি। আবার এখনই তোমার ও বাড়িতে যাওয়ার কি দরকার হলো? গ্রামে গঞ্জে না আমি একেবারে হাঁপিয়ে উঠি। বাবা বলছিলেন এবার তোমার ছুটিতে কাশ্মীর ঘুরে আসতে। আরে কাশ্মীর তো পড়েই আছে, পরে গেলেও চলবে। কমল প্লিজ, তুমি টিপিক্যাল গ্রামের ছেলেদের মতন ঘরমুখো হও না, ওটা আমি ভীষণ ভয় পাই। তাছাড়া তুমি তো জানো আমার একটা স্ট্যাটাস আছে, ওটা ছেড়ে আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না। আমাদের ওখানে গেলে তোমার স্ট্যাটাস নষ্ট হবে, এ ধারণা হলো কি করে?
আমার দাদা বৌদির কাছে কিছুদিন গিয়ে থাকো, তাহলেই বুঝতে পারবে। একটা, দুটো, তিনটে। হ্যাঁ, সাদা সাদা নিয়ে একটা, হ্যাঁ। লাল একটা, লাল। হ্যাঁ, হ্যাঁ। দাদু, হ্যাঁ? কি ব্যাপার, কি এত কি খুঁজছেন কি? মেজ বৌমা আজ এসেছে, আচ্ছা। তার জন্য কয়টা ভালো শাড়ি দেখছি। কলকাতার বড় লোকের মেয়ে, হ্যাঁ, কখন কি পছন্দ হয় কে জানে। হ্যাঁ, এই কটাই নিয়ে যাই, কি বলো? হ্যাঁ, হ্যাঁ, আরে ভালো। হ্যাঁ, নিজে পছন্দ করে একটা বেছে নেবে। হ্যাঁ, ইয়ে তাহলে তুমি ইয়ে করো, দোকান বন্ধ করে দিও। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা। দুর্গা দুর্গা। দুর্গা দুর্গা দুর্গা। ও হরিদা, হ্যাঁ, কাল আমার আসতে একটু দেরি হতে পারে। কেন গো? আরে বুঝতেই তো পারছো, আজকে রাত্রে কটা অব্দি গল্প গুজব হবে তাকেই জানে। আসি গো, আসি আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুর্গা দুর্গা দুর্গা। মনি, মনি, আরে মনি, মেজ বৌমাকে ডাকো, ডাকো। মেজ বৌমার জন্য কতগুলো শাড়ি নিয়ে এসেছি। আমি তো পছন্দ করতে পারি না, নিজেই পছন্দ করে একটা বেছে নেবে। আরে ডাকো, ডাকো, শিগগিরই ডাক। ওরা শুয়ে পড়েছে। মানে এরই ভেতর শরীর টরীর খারাপ করেনি তো? অত দূর থেকে এলো আজ, আর তাছাড়া ওদের একটু তাড়াতাড়ি শোয়া অভ্যেস। তা তুমি কোত্থেকে জানলে? মেজই বলছিল। আহ, কমলরা ভালো আছে তো? হ্যাঁ, অনেকদিন ওকে দেখিনি। কাল নিশ্চয়ই সকাল সকাল উঠবে। আমার কাছে একবার পাঠিয়ে দিও। আচ্ছা। অমল কোথায়? ও পড়ছে। ও, পড়া শেষ হলে বলো, আমরা একসঙ্গে খেয়ে নেব। অনেক বেলা হয়ে গেছে বোন, যাও হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে এসো। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আর শোনো, এটা ছেড়ে একটা শাড়ি পরে এসো, কেমন? কেমন আছিস কমল? আরে দাদা, ভালো আছি দাদা। তুমি দোকানে যাচ্ছ নাকি? হ্যাঁ, কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। কাল রাতে খুব আশা করেছিলাম, ভালো করে কথাই হলো না। না দাদা, ওই শোন না, উর্মি। সময় পেলে একটু দোকানে আসিস, সেখানেই কথা হবে, কেমন? আচ্ছা দাদা। গুড মর্নিং মেজদা, সকাল হলো? আরে গুড মর্নিং অমল। কলকাতায় সূর্যটা একটু দেরিতে ওঠে, তাই না রে? জ্যাঠামো করিস না তো। দিদি, বসো। বড্ড দেরি করে দিলে, কাল থেকে কিন্তু সকাল সকাল উঠতে হবে। নাও, হাতে হাতে সব জুগিয়ে দাও। সবকিছু শিখে নিতে হবে, সংসারের দায়ভার তোমাকেই নিতে হবে বোন। সে কি এত বড় সংসারের? না না, আর আপনি থাকতে আমি। তাছাড়া আমার অনেক কাজ আছে দিদি। প্রথম প্রথম একটু অসুবিধে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আর শোনো, তোমার দাদা তোমার জন্য শাড়ি নিয়ে এসেছেন, যেটা পছন্দ হয় নিও। আর দেখো, কাল রাত্রে কি একটা পরেছিলে না, ওটা আর পরো না। এখানকার মানুষজন সবকিছু সহজভাবে নিতে পারে না। রাত্রিবেলা কি পরে শোবো সেটাও আপনারা বলে দেবেন? এরপরে তো বলবেন স্বামীর সঙ্গে শুও না, এখানকার মানুষ পছন্দ করে না। কিছু মনে করো না ভাই, আমি কিন্তু কিছু ভেবে বলিনি। কি ব্যাপার বলো তো?
একা একা বসে কি ভাবছো? সন্ন্যাস নেবার কথা? না, কিছু না। কি ভাবছো বলো তো? জানো মুক্ত, মেজ বৌদি বোধহয় ছোট মাকে মেনে নিতে পারছে না, হয়তো আমাদেরও না। তুমি হঠাৎ এসব কথা বলছো? আসলে উনি অন্যরকম ভাবে মানুষ, আর আমাদের এই পরিবেশ। নতুন পরিবেশ দেখবে, পরে সব ঠিক হয়ে যাবে। তুমি এসব নিয়ে ভেবো না তো। তোমায় এখন পড়ায় মন দিতে হবে। চলো ওদিকটা একটু ঘুরে আসি। চলো চলো। দিদি, কি হলো? আমার দুধটা পাঠালে না? আর শোনো, কাউকে বলে আমার গরম জলটা পাঠিয়ে দাও। দুধটা তো নিজে নিয়ে আসলেই পারতেন মেজ বৌদি, জানো তো এই সময় ছোট মা ভীষণ ব্যস্ত থাকে। তুমি চুপ করো অমল, এসব ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজের পড়ায় মন দাও। তাই তো দিচ্ছিলাম, কিন্তু তোমার বাজনার ঠেলায় সেটাও বন্ধ করতে হলো। ও, তা আমাকে নিয়ে যখন তোমাদের এতই সমস্যা, আমাকে কলকাতা পাঠিয়ে দিলেই তো হয়, আমিও বাঁচি। আপনার দুধ টেবিলে রেখে দাও। শোনো, এবার থেকে যখন ঘরে ঢুকবে দরজায় সাড়া দিয়ে ঢুকবে। তোমার দিদি এত কিছু জানেন আর এইটুকু শেখাতে পারেননি? ভালোই হলো, আপনার থেকে শিখে নিলাম। আর শোনো, আমার গরম জলটা দিয়ে যাও। আমি এ বাড়িতে কাজ করি নিজের ইচ্ছাতে, কারোর আদেশে কিন্তু নয়। আজ কতদিন তুমি গেছো, তারপর আর আসার নাম করছো না। তুমি এখানে আমাকে এভাবে ফেলে চলে যাবে জানলে আগে একটু ভেবে নিতাম। এ বাড়ি আমার কাছে ক্রমশ অসহ্য হয়ে উঠছে। দিদি, 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 আমার একটা সোনার দুল পাচ্ছি না। সে কি? দেখো হয়তো ঘরেই কোথাও পড়ে আছে। ঘরে পড়ে থাকলে নিশ্চয়ই চোখে পড়তো, তোমাকে বলতে আসতাম না। তোমার কথা কিছু বুঝতে পারলাম না ভাই। এখানে তো আর বাইরের লোক কেউ নেই। বাইরের লোক কেউ নেই? সবাই বাড়ির লোক। অবশ্যই মুক্তকে তো কেউ এ বাড়িতে বাইরের লোক ভাবে না। আমার বিয়ের পর থেকে ও এ বাড়িতে মেয়ের মতো হয়ে গেছে। সেটা তোমার কাছে হতে পারে, কিন্তু সবার কাছে নয়। মেজ বৌদি, ছোট মার সঙ্গে একটু সংযত হয়ে কথা বলো। তা তো নিশ্চয়ই বলা উচিত, কিন্তু তোমার ছোট মা কি চোখে ঠুলিয়ে দিয়ে থাকেন যখন তার আদরের ছোট বোন কাউকে কিছু না বলে হুটার ঘরে ঢুকে পড়ে?
নাকি এ বাড়িতে তার দাবিটা একটু বেশি, যার জন্য কারো ঘরে ঢুকে তার গায়ে হাত বুলিয়ে দিতেও একবার সংকোচ হয় না? বৌদি, তোমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে আমার রুচিতে বাধে। দিদি, আমার দুলটা পাওয়া গেলে পাঠিয়ে দিও। তুই চলে যা মুক্ত, আর এ বাড়িতে কোনোদিন আসিস না, কোনোদিন আসিস না। মুক্ত, আমার আর এখানে একদম ভালো লাগছে না। তোমার যদি আমাকে নিয়ে যেতে অসুবিধা হয় তো বলো, আমি বাবাকে চিঠি লিখে ডেকে পাঠাচ্ছি। কিন্তু তোমার এখানে অসুবিধা হওয়ার কারণ তো আমি বুঝতে পারলাম না। আর যা তুমি বললে সেটা তো সামান্য অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। এর পরেও তুমি বলবে এটা সামান্য অ্যাডজাস্টমেন্টের ব্যাপার? তোমার ভাই আমাকে অপমান করে, কোথাকার কোন একটা মেয়ে মুক্ত আমাকে তাচ্ছিল্য করে কোন সাহসে? যদি না তোমার বৌদির তাতে কোনো মদত থাকে। আমি বুঝতে পারিনি উর্মি, তুমি কেঁদো না। চলো, তুমি তৈরি হয়ে নাও, আমি আজই তোমায় কলকাতায় নিয়ে যাব। সে কি, আজই চলে যাবে? যেতে চাইলে তুমি কি করবে? হাতে পায়ে